প্রতি বছর ইন্ডিয়ার ফাইন্যান্স মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্ডিয়ার মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট পেশ করেন, যা ডিসাইড করে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে এবং আপনি কোন কোন স্কিমের দ্বারা বেনিফিটেড হতে পারেন। ঠিক ধরেছেন, আমি কথা বলছি বাজেটের। বাজেটের প্রতি আগ্রহ সাধারণ মানুষের কয়েকটা কারণে থেকে থাকে, যেমন ধরুন কোন কোন জিনিসের দাম বাড়লো বা কমলো, বা ট্যাক্সেশনে কি কি পরিবর্তন হলো সেগুলো জানার জন্য। তো আজকের এই ভিডিওটি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে তাদের জন্য যারা বাজেট সম্বন্ধে খুঁটিনাটি বিভিন্ন তথ্য জানতে চাইছেন, এবং আপনাদের জন্য আরো একটি সুখবর, এই প্রথমবার বাংলা ভাষাতে বাজেট সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য আপনারা ইনভেস্টমেন্টের অ্যাপটি আজই ডাউনলোড করে নিন, কারণ আপনারা আমাদের এই অ্যাপটাতে এই বাজেট সম্পর্কিত সমস্ত তথ্য সাধারণ বাংলা ভাষায় খুব সহজ উপায়ে পেয়ে যাবেন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দত্ত, ইনভেস্টমেন্টের একজন রিসার্চ অ্যানালিস্ট, এবং আজকের এই ভিডিওটাতে আমরা জানবো বাজেট সম্পর্কিত কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের প্রত্যেক কারোর জানা প্রয়োজন। তো বেসিক্যালি বাজেট কি? দেখুন, আমরা সারা মাসে কোথায় কিরকম ভাবে কি খরচা করব বা কোন কোন খাতে কতটা পরিমাণ টাকা খরচা করব সেটা কিন্তু আমরা মাসের শুরুতেই কষে নিই, রাইট? ঠিক সেই রকমই একটা দেশকে প্রপারলি চালানোর জন্য গভর্নমেন্টকে অ্যাডভান্স প্ল্যান করতে হয় যে কোন কোন খাতে কিরকম খরচা হবে বা কতটা খরচা হবে। ঠিক এটাকেই বাজেট বলা হয়। বাজেট বেসিক্যালি দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইউনিয়ন বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে লাস্ট ইয়ার গভর্নমেন্ট কতটা রেভিনিউ কালেক্ট করেছে তা বলা হয়, এবং কামিং ফিসক্যাল ইয়ারে কোন কোন খাতে কি কিভাবে খরচা হবে সেগুলো সম্বন্ধে একটা আলোচনা করা হয় বা সেগুলো সম্বন্ধে একটা বাজেট পেশ করা হয়। এবং নেক্সট হচ্ছে ইন্টারিম বাজেট। এই ইন্টারিম বাজেটটা কি? যেমন ধরুন প্রত্যেক 5 বছর অন্তর এই ইন্টারিম বাজেটটা পেশ হয়, কারণ প্রত্যেক 5 বছর অন্তর লোকসভা ইলেকশন থাকে, এবং লোকসভা ইলেকশনের যে বছর পরে সে বছর একবার নয় দুবার বাজেট পেশ হয়। একটা হচ্ছে 1 ফেব্রুয়ারি ইন্টারিম বাজেট, এবং লোকসভা নির্বাচনের পরে সরকার মানে যখন গঠন হয়ে যায় তারপরে আর একটা ফাইনাল বাজেট পেশ করা হয়। ঠিক আছে, তো ইন্টারিম বাজেটটা বেসিক্যালি 5 বছরে একবার করে পেশ করা হয় যে বছর লোকসভা ভোট থাকে, এবং এই ইন্টারিম বাজেটটার কার্যকারিতা থাকে যতদিন না পর্যন্ত সরকার মানে নতুন সরকার গঠন হয়ে আবার নতুন বাজেটটা মানে আমাদের ইউনিয়ন বাজেটটা পেশ করছে, তার আগে পর্যন্ত এই ইন্টারিম বাজেটের ওপরেই বেস করে বা এই ইন্টারিম বাজেট অনুযায়ী কিন্তু সমস্তটা রেগুলেট করা হয়। বাজেটের কথা যখন হচ্ছে তখন অরুণ জেটলির কথা না বললেই কিন্তু নয়, কারণ অরুণ জেটলি যিনি আমাদের প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, তিনি বাজেটে দুটো মেজরলি চেঞ্জেস ঘটান, যার মধ্যে প্রথমটি হচ্ছে আগে মানে পূর্ববর্তী সময়ে যখন বাজেট পেশ করা হতো তখন রেলওয়ের জন্য সেপারেট ভাবে একটা বাজেট পেশ করা হতো, কিন্তু অরুণ জেটলি এটা চেঞ্জ করে রেলওয়ে সেই সেপারেট বাজেট আর না রেখে যখন ইউনিয়ন বাজেট পেশ করা হয় তার সাথেই রেলওয়ে বাজেটটাকে মার্জ করে দেওয়া হয়, অর্থাৎ এই দুটো বাজেট একসাথেই পেশ করা হয়। এবং আরো একটি মেজর চেঞ্জেস যেটা অরুণ জেটলি করেছিলেন তা হলো 1 ফেব্রুয়ারিতে এই বাজেটের ঘোষণা করা। আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি সেখানে আমরা দেখতে পারবো যে আগে বাজেটটা পেশ করা হতো লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য ফেব্রুয়ারি, এবং সেক্ষেত্রে নেক্সট ফিসক্যাল ইয়ারের মানে টাইম ডিউরেশনটা প্ল্যানিং এর জন্য অনেক কম পাওয়া যেত। সেই কথাটাকে মাথায় রেখে অরুণ জেটলি সেই লাস্ট ডে অফ ফেব্রুয়ারিটা চেঞ্জ করে 1 ফেব্রুয়ারি এই ডেটটা মানে বাজেট ডিক্লারেশনের ডেটটা ফিক্সড করেন। বাজেটের কথা যখন বলছি ফিসক্যাল ডেফিসিট তো বলতেই হয়। ফিসক্যাল ডেফিসিটটা বেসিক্যালি কি? ধরুন গভর্নমেন্টের রেভিনিউ থেকে তাদের এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে, একেই ফিসক্যাল ডেফিসিট বলা হয়, এবং গভর্নমেন্ট ইউজুয়ালি এই ডেফিসিটটা আরবিআই থেকে লোন নিয়ে বা ক্যাপিটাল মার্কেট থেকে ট্রেজারি বিল বা বিভিন্ন বন্ডস এর মাধ্যমে মানি রেজ করে শোধ করে থাকে। এবারে অনেক কারোর হয়তো আপনাদের মনে হতে পারে যে ফিসক্যাল ডেফিসিটটা হলো কিভাবে। দেখুন, বেসিক্যালি ফিসক্যাল ডেফিসিটের পেছনে দুটো সিনারিও হতে পারে। প্রথমত, গভর্নমেন্ট তার রেভিনিউ যেটা এক্সপেক্ট করছিল তার থেকে কম রেভিনিউ তাদের জেনারেট হয়েছে বা তার কম রেভিনিউ তাদের হয়েছে, অ্যান্ড সেকেন্ডলি গভর্নমেন্টের যতটা রেভিনিউ হয়েছে তার থেকে বেশি পরিমাণ তাদের খরচ হয়ে গেছে। এবারে দেখুন এই এক্সপেন্ডিচারটা কি কি কারণে বেশি হতে পারে। প্রথমত, কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য হতে পারে, এছাড়াও কান্ট্রির আরো বিভিন্ন বা দেশের আরো বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই খরচগুলো বেশি হতে পারে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত ফিসক্যাল ডেফিসিটকে ম্যানেজ করা যাচ্ছে ফিসক্যাল ডেফিসিট কিন্তু খারাপ নয়, এটা কান্ট্রির একটা গ্রোথকে ইন্ডিকেট করে। এবার আসি অধীর আগ্রহে যারা অপেক্ষা করছে, মানে যে সমস্ত ইনভেস্টাররা অপেক্ষা করছে, অর্থাৎ যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাদের জন্য এই বাজেটটা কেন ইম্পর্টেন্ট।
তো এই বাজেটে আমরা জানতে পারি যে সরকার আগামীতে কোন কোন সেক্টরে বা কোন কোন খাতে কিরকম খরচা করতে চলেছে বা তাদের নেক্সট প্ল্যান সম্বন্ধে আমরা জানতে পারি। সেক্ষেত্রে আমাদের ইনকামের বা আমাদের ইনভেস্টমেন্টের জন্য আরো নতুন কোন কোন পথ খুলতে চলেছে সেগুলো কিন্তু আমরা এই বাজেটের পরেই একটা আইডিয়া করতে পারি। তো এখানে যদি বাজেটের দিন মার্কেটের ভোলাটিলিটি কেমন থাকে বা মার্কেটের পজিশন কেমন থাকে তার জন্য একটা চার্ট আপনাদের দেখে নিতে হবে। এখানে চার্টটিতে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে সেক্টরে ভাগ করা রয়েছে। প্রথম রোটায় রয়েছে যে লাস্ট 10 ইয়ার্স এর বাজেটের ডেটগুলো, এবং তার পরের পার্টে যদি আমরা চলে আসি অর্থাৎ মিডিলের রোটা সিম্পলি ইন্ডিকেট করছে যে সেই দিনে মার্কেট একদম মানে কতটা মুভমেন্ট করেছে, একদম লোয়ার থেকে আপারের মুভমেন্টটা কতটা সেটা একটা পার্সেন্টেজে দেওয়া রয়েছে। এবং লাস্ট রোতে যদি আমি যাই তবে প্রিভিয়াস ডের ক্লোজিং থেকে সেই বাজেটের দিনের ক্লোজিং কতটা পজিটিভ বা কতটা নেগেটিভে রয়েছে সেটার কিন্তু একটা পার্সেন্টেজ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো আপনার কি মনে হয় এবছর 1 ফেব্রুয়ারি 2024 বাজেটের দিন মার্কেটের অবস্থা কিরকম হতে পারে? এবং আরো একবার বলে রাখি, এই প্রথমবার ইনভেস্টমেন্টের অ্যাপটিতে খুব সহজ বাংলা ভাষায় বাজেট সম্বন্ধিত সমস্ত খুঁটিনাটি তথ্য আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের ফোনে এখনো পর্যন্ত ডাউনলোড না করা হয়ে থাকে আজই গুগল প্লে স্টোর থেকে ইনভেস্টমেন্টের অ্যাপটিকে ডাউনলোড করে নিন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে।